আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ ইংলিশ উইজার্ড লেকচার সিরিজ। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু আনসার রাইট ফর্মস অফ ভার্বস এন্ড সেলফ ইভালুয়েশন প্রসেস। কিভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আনসার করব। এর আগের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে আনসার করতে হয় এটার একটা টাচস্টোন আমরা সেট করেছিলাম। কোন কোন অ্যাঙ্গেল থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বকে বিবেচনা করব, কোন কোন জিনিস রাইট ফর্ম অফ ভার্বকে প্রভাবিত করে আগের ক্লাসে আমরা দেখেছি। তো এত জিনিস কাজ করা একটু টাফই। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই আনসারটা আপনি কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করবেন, এবং আপনি যে আনসারটা করলেন আপনার আনসারটা শুদ্ধ হলো কিনা আপনি নিজেই যাতে বুঝতে পারেন, আপনি সেলফ ইভালুয়েট করতে পারেন, এবং সেলফ ইভালুয়েশন করার পরে আপনি যাতে কনফিডেন্টলি বলতে পারেন যে আমি আনসার যেটা করেছি এটা ঠিক আছে। তো এই অংশটা আপনারা আমার ইংলিশ উইজার্ড গ্রামার বই যেটা আছে এটার ইউনিট ডি লেসন 1.8 এর মধ্যে পাবেন। তো আজকের ক্লাসে শুধু 1.8 না, মাঝখানের যে অংশগুলা আমাদের ইংলিশ উইজার্ডের ভিডিও লেকচার সিরিজের মধ্যে আছে ওইগুলার সামারি করে আমরা 1.8টা ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আর কোনো ঝামেলা না থাকে। তো আমরা আজকের ক্লাসটাকে দুইটা টেকনিক অবলম্বন করে সাজিয়েছি। একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক আর একটা হচ্ছে মাইন্ড প্যালেস টেকনিক। মাইন্ড ম্যাপিং টেকনিকটা কি? এমনিতে আমরা যেভাবে ম্যাপ কাজে লাগাই, আমরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যদি গুগল ম্যাপে দেখি যে এখান থেকে এদিকে 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 যাওয়া লাগবে, তো আমাদের যাওয়াটা সহজ হয়। বা যে কোনো মানচিত্র আমরা দেখলে এমনিতে কোন দেশের অবস্থান কোন জায়গায় এগুলো আমরা বুঝতে পারি। তো ঠিক এইরকম মাইন্ড ম্যাপিং টেকনিকটা হচ্ছে আপনি মাইন্ডের মধ্যে কোন প্রসেসে কাজ করবেন, কোনটার পরে কি করবেন, এই বিষয়গুলোকে একটু কাগজে কলমে একটু সুন্দর করে লিখে ফেলা। মনের প্ল্যানটা, মনের মধ্যে আপনি কিভাবে কাজ করেন রাইট ফর্ম অফ ভার্ব আনসার করতে গেলে কোন কোন জিনিসগুলো আপনি খেয়াল করেন, এই জিনিসগুলো কোনটার পরে কোনটা করেন, এই একটা প্ল্যান আপনি করে ফেলবেন। এটা হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক। আর মাইন্ড প্যালেস টেকনিক, এটা একটা অসাধারণ টেকনিক। অনেক জটিল জটিল জিনিস মনে রাখার জন্য এটা একটা খুব ভালো একটা টেকনিক। আপনারা যদি ইউটিউবে মাইন্ড ম্যাপিং টেকনিক এগুলো দিয়ে যদি সার্চ দেন দেখবেন অনেক অনেক ভিডিও আসবে। বিদেশি অনেক ভিডিও মেকার যারা আছেন তারা অনেক ভিডিও তৈরি করেছেন এগুলোর উপরে, কিভাবে কঠিন জিনিস সহজে মনে রাখা যায়। এই মাইন্ড প্যালেস টেকনিকটা একটা অসাধারণ টেকনিক। এটা কিরকম? যে আপনি মনের মধ্যে প্রাসাদ তৈরি করবেন, মনের মধ্যে ভবন তৈরি করবেন। এই ভবনগুলোর মধ্যে এক এক রুমের মধ্যে বা এক একটা বাড়ির মধ্যে যাবেন, এক একটা জিনিস এই বাড়ির সাথে মিলিয়ে বা এই রুমের সাথে মিলিয়ে আপনি এই জিনিসটাকে অ্যাসোসিয়েট করে রাখবেন, মিলিয়ে রাখবেন। তো এই জিনিসটা মনে করার জন্য যখন আপনার মাথায় আসবে না, আপনি প্রথমে ওই রুমটা, ওই রুমের পরিবেশটা, ওই রুমের মধ্যে কে থাকেন ওই তাদের কথা মনে করবেন। দেখবেন যে এই জিনিসটা খুব সহজে আপনার মাথায় চলে আসবে। তো আজকের এই জিনিসগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বের কাজগুলোকে আমরা এরকম মাইন্ড প্যালেস টেকনিকের সাহায্যে আমরা মনে রাখার চেষ্টা করব। তো চলুন দেখি কিভাবে এটা করা যায়। তো চলুন আমরা একটা গ্রামে ভিজিট করতে বের হই। আপনারা কল্পনা দিয়ে চলে যান একটা গ্রামের মধ্যে। প্রথমে দেখেন আমরা একটা গরিবের বাড়িতে আসছি। গরিবের বাড়িটা হচ্ছে উপরে ছন আছে এবং পাশে ঘরের চারপাশে ফেন্স আছে, বেড়া আছে। তো ফেন্স শব্দটা মনে রাখেন, ফেন্স। তারপরে আমরা আসলাম একটা মধ্যবিত্ত পরিবারের বাড়িতে। তাদের বাড়িটা হচ্ছে উপরে ছাউনিটাও টিনের এবং চারপাশে বেড়াটাও টিনের। তো এখানে টিন আছে, টিনটা মনে রাখেন। তারপরে হচ্ছে বিল্ডিং, বড় লোকের বাড়ি। বড় লোকের বাড়িতে আসলাম, বিল্ডিং আছে এখানে। তো এই তিনটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে ফেন্স, একটা হচ্ছে টিন, আর একটা হচ্ছে বিল্ডিং। তো দেখেন এই যে ফেন্স যেটা হচ্ছে এটার নাম আমরা দিলাম এফএনএফ হাউস, এটা দিলাম টেন্স হাউস, আর এরপরটা দিলাম বিল্ডিং থেকে ভয়েস হাউস। তো ফেন্স থেকে আপনার এফএনএফটা মনে আসবে। এফএনএফ মানে হচ্ছে আপনি প্রথম স্টেপ যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব
ভার্বটা বসানোর আগে আপনাকে প্রথমে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা ফাইনাইট ভার্ব হিসেবে বসাবেন নাকি নন ফাইনাইট ভার্ব হিসেবে বসাবেন। ফাইনাইট মানে হচ্ছে টেন্সের স্ট্রাকচার ফলো করে আপনি ভার্বটা বসাবেন, আর যদি নন ফাইনাইট হয় তাহলে টেন্সের স্ট্রাকচার ফলো না করে জাস্ট ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা টু প্লাস ভার্ব এরকম একটা ভার্ব বসাবেন। টেন্সের নিয়ম ফলো করবেন না, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ধরনের যে টেন্সের যে স্ট্রাকচার আছে এই ধরনের স্ট্রাকচার ফলো না করে আপনি ভার্বটা বসাবেন। যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এটা ফাইনাইট ভার্ব হিসেবে বসাবেন, তখন আপনি চলে আসবেন টেন্স হাউসে। টেন্স হাউসে এসে টেন্স হাউসের কাজগুলো করবেন। টেন্স ঠিক করার পরে কোন টেন্সে আপনি বসাবেন এটা যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন, তখন আপনি ভয়েস হাউসে চলে যাবেন, ভয়েস হাউস অনুযায়ী বসাবেন। আর এই যে এফএনএফ হাউসে যখন আপনি পাবেন যে এটা নন ফাইনাইট ভার্ব হবে, তখন আপনি টেন্স হাউসটাকে স্কিপ করে সরাসরি চলে যাবেন ভয়েস হাউসে। এই চিত্রটা কি আপনি মাথায় নিতে পেরেছেন? যদি নিতে পারেন তাহলে দেখবেন যে রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজিলি আপনি করতে পারবেন। তো চিত্রটা মাথায় রাখেন, আমরা সামনের দিকে আগাই। আমরা আসলাম এফএনএফ হাউসে। এফএনএফ হাউসে আমরা দেখি এফএনএফ হাউসে কয়জন আছে সদস্য? 2 জন, একজন হচ্ছে ফাইনাইট আর একজন হচ্ছে নন ফাইনাইট। তো প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভার্বটা আমি ফাইনাইট বা টেন্স অনুযায়ী বসাবো নাকি টেন্স ছাড়া নন ফাইনাইট ভার্ব হিসাবে বসাবো। তো আমরা প্রথমে নন ফাইনাইট ভার্বের কাজগুলো শেষ করে ফেলি, যেহেতু এখানে কাজ কম আমরা নন ফাইনাইটটা আগে শেষ করে ফেলি। তো চলুন আমরা নন ফাইনাইট ভার্বে যাই, দেখি কি আছে এখানে। নন ফাইনাইট ভার্ব হলে আমাদের প্রথমে কি করা লাগবে? ভয়েস হাউসে চলে যাওয়া লাগবে। টেন্স হাউস বাদ, যেহেতু এটা নন ফাইনাইট মানে টেন্স ছাড়া, অর্থাৎ টেন্স হাউস বাদ আমরা চলে গেলাম ভয়েস হাউসে, বিল্ডিং এ চলে গেলাম। এই বিল্ডিং এ গিয়ে দেখি আমরা দোতলায় দেখি কে থাকে? দোতলায় একজন মানুষ থাকে, সে খুবই কর্মঠ, সক্রিয়, সবসময় কাজ করে। এই যে আমার সাথে কথা বলার তার সময় নাই, একটু সে সময় দিচ্ছে আমাকে কথা বলার জন্য। আর নিচতলায় আসলাম, এসে দেখি একজন লোক বসে আছে, সে হচ্ছে একেবারে প্যাসিভ, একেবারে নিষ্ক্রিয়, কোনো কাজ করে না, বসে আছে। এই হলো নন ফাইনাইট ভার্ব হলে আপনার এই দুইটা কাজে করা লাগবে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই দুইটার মধ্যে কোনটা হবে এটা নির্ণয় করা। যদি আপনি অ্যাক্টিভ নির্ণয় করতে পারেন যে সে নিজেই কাজ করে, তাহলে নন ফাইনাইট ভার্বটাকে আপনি ভার্ব প্লাস আইএনজি দিয়ে বসিয়ে দিবেন, ডুইং, গোয়িং, ইটিং এইরকম করে। যেমন আমরা একটা বাক্য দেখি, এই একটা বাক্য যদি মুখস্থ রাখেন, নন ফাইনাইট ভার্বের যত ব্যবহার আছে ভার্ব প্লাস আইএনজি এর সবগুলা একটা বাক্যের মধ্যে অর্থের দিক দিয়ে আর কি, অর্থের দিক দিয়ে যতভাবে ব্যবহৃত হতে পারে মোটামুটি সবগুলা এটার মধ্যে আছে। তো প্রথমে দেখেন সিট অন এ চেয়ার, আই স এ ফ্লাই বার্ড ফ্লাই টুয়ার্ডস দ্য সেট সান। ঠিক আছে, তো ভার্বগুলোকে আমরা ঠিক করে বসাবো। তো আমরা প্রথমে দেখি যে চেয়ারে বসে আমি দেখেছিলাম একটা পাখি, আবার ফ্লাই টুয়ার্ডস দ্য সেট সান। এখন এটাকে আমি সিদ্ধান্ত নিব যে চেয়ারে বসে, কে বসে? আমি নিজেই বসি। তাহলে নিজেই বসি যেহেতু, অতএব এটা অ্যাক্টিভ, অতএব এটা আমরা ধরে নিলাম অ্যাক্টিভ। এখানে কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছুই নাই, অতএব এখানে এটা টেন্স ছাড়াই বসবে। তো টেন্স ছাড়া বসালে অ্যাক্টিভ যদি হয় তাহলে আমরা কি করব? আইএনজি যোগ করব। আর সিটের সাথে আইএনজি যোগ করতে হলে টিটাও ডাবল হয়ে যাবে, সিটিং, এস আই ডাবল টি আইএনজি, সিটিং হয়ে যাবে, সিটিং অন এ চেয়ার। এরপরে হচ্ছে আই স এ ফ্লাই বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ভার্বটা যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে এবং অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ হয়, যে সাবজেক্টটা নিজেই কাজ করে, এরকম যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার শেষেও আইএনজি যোগ করতে হবে। তো আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, আই স এ ফ্লাইং বার্ড। আবারও দেখা যাচ্ছে ফ্লাই আসছে, এবং এই ফ্লাই এর সাবজেক্ট কোনটা? আমি যদি এই ফ্লাইং বার্ডটাকে সাবজেক্ট ধরি তাহলে কিন্তু হবে না, কারণ এই ফ্লাইং বার্ড হচ্ছে স ভার্বের অবজেক্ট। একটা নাউন বা প্রোনাউন যদি আরেকটা ভার্বের অবজেক্ট হয়ে থাকে তাহলে এটা কখনোই একটা ফাইনাইট ভার্বের সাবজেক্ট হতে পারবে না। তো ফ্লাই যেটা আছে এটাকে আমরা নন ফাইনাইটই ধরবো। নন ফাইনাইট ধরলে আমাদের সহজ কাজ, যদি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি, আর প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি পাখিটা নিজেই উঠছে, তো অর্থটা আমরা কিভাবে উঠাবো? আগে একবার উড়ন্ত বলে আসছি, এখন আবার উড়ন্ত তো বলতে পারবো না। তো এরকম নাউনের পরে যদি বা প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, ভার্বের পাস্ট পার্টিসিপল আসে, অথবা কোনো অ্যাডজেক্টিভ আসে, তাহলে আপনাদের জন্য সহজ টেকনিক হচ্ছে এখানে একটা যে বা যা যোগ করে নেবেন। তাহলে যা উড়ে যাচ্ছিল বললে সহজে হয়ে যাচ্ছে। আমরা টেন্সের গঠন অনুযায়ী বাংলায় অর্থটা উঠাচ্ছি, কিন্তু ইংরেজিতে আমরা এটাকে টেন্স অনুযায়ী ব্যবহার না করে আমরা নন ফাইনাইট ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব, এবং যেহেতু এটা অ্যাক্টিভ আছে অতএব এটার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। অতএব ফ্লাইং টুয়ার্ডস দ্য সেট সান, অস্তায়মান সূর্য, অস্তায়মান সূর্য, অতএব এটার আগে এটার শেষে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব, যেহেতু সূর্যটা নিজেই অস্ত যায়, অ্যাক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা দুইটা পেলাম, একটা পেলাম ফ্লাইং আর একটা হচ্ছে সেটিং, উড়ন্ত আর অস্তায়মান।
তো এরকম সাধারণত অ্যাডজেক্টিভ হলে দন্ত নয়তে অথবা মান যোগ হয়ে অর্থটা আসে, কখনো কারি বা কর্তা বা কর এই ধরনের অর্থটা বাংলা ক্রিয়া শেষে যোগ হয়। সাধারণত দন্ত নয়তে অথবা মান এটাই বেশি আসে। তো এখানে আপনারা মোটামুটি অর্থগুলা পেয়ে গেলেন। তো কি কি পেলেন? একটা হচ্ছে চেয়ারে বসে, বাংলা ক্রিয়া শেষে একার যোগ হবে, বাংলা ক্রিয়া শেষে একার যোগ হবে এবং এটা নন ফাইনাইট হবে। একার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও যোগ হতে পারে, কাজটা করে, সে কাজটা করে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার কাজটা করে আমি বাড়ি যাব, কাজটা করে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, টেন্স ছাড়া, অসমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে বাক্য শেষ করা যায় না, এটাই নন ফাইনাইট ভার্ব। তো একটা হচ্ছে ক্রিয়ার শেষে একার যোগ হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়ার শেষে দন্ত নয়তে যোগ হচ্ছে, একটা হচ্ছে সেটিং অস্থায়মান, ক্রিয়ার শেষে মান যোগ হচ্ছে। আর যখন নাউন বা প্রোনাউনের পরে যখন ভার্ব প্লাস আইএনজি আসে তখন এটা শেষে আমরা কি করব? আমরা যে বা যা একটা যোগ করে নেব। যেহেতু এটা পাখি, অতএব আমরা যা বলবো, যা উড়ে যাচ্ছিল একটা অস্থায়মান সূর্যের দিকে। তো আশা করি বুঝতে পেরেছেন। সিটিং অন এ চেয়ার, আই স এ ফ্লাইং বার্ড ফ্লাইং টুয়ার্ডস দ্য সেটিং সান। তো এবার যদি আপনি দেখেন যে এটা প্যাসিভ, প্যাসিভ হলে কি করবেন? সহজ জিনিস, ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিবেন। এখানে কোনো হ্যাভ হ্যাজ এগুলা কিছু যোগ করবে না, এম ইজ আর ওয়াজ আর এগুলা কিছু যোগ করবে না, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা নন ফাইনাইট। আমরা একটা বাক্য থেকে এই বাক্যটা দেখলাম, আমরা মোটামুটি অর্থগুলা মোটামুটি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে বা অ্যাডভার্ব হিসাবে আসলে, যেগুলোকে আমরা পার্টিসিপল বলি, এই হিসাবে আসলে এখানে আমরা যতগুলো অর্থ হতে পারে মোটামুটি সবগুলো আমরা পেয়ে যাব। ডিপ্রাইভ অফ হিজ রাইটস, দ্য ডিপ্রাইভ ম্যান ডিপ্রাইভ অফ ফুড এন্ড শেল্টার লেফট হোম। ডিপ্রাইভ অফ হিজ রাইটস, তার অধিকার থেকে বঞ্চিত হয়ে, দ্য ডিপ্রাইভ ম্যান বঞ্চিত লোকটা, আবারও নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হোক বা ভার্বের সাথে আইএনজি অথবা একটা আলাদা একটা অ্যাডজেক্টিভ ফর্ম হোক, এরকম যখন আসবে তখন আমরা একটা যে বা যা অর্থ উঠিয়ে নিব। তাহলে যা বা যে বঞ্চিত খাবার এবং আশ্রয় থেকে, লেফট হোম বাড়ি ছেড়ে এসে চলে গেল। এখানে একমাত্র লেফট ভার্বটা হচ্ছে টেন্স অনুযায়ী, বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে নন ফাইনাইট। প্রথমটা যেহেতু কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছুই নাই, অতএব এটা তো নন ফাইনাইট হবে। অর্থটা আমরা কি পেলাম? যে বঞ্চিত হয়ে, বঞ্চিত হয়ে, সে নিজে বঞ্চিত করেনি বরং সে নিজে বঞ্চিত হয়েছে। করার জায়গায় যখন হওয়া আসবে তখন এটা প্যাসিভ হয়ে যাবে। যে ভার্বের অর্থটা করা আছে, করার জায়গায় হওয়া আসলেই মনে করবেন যে এটা প্যাসিভ। তাহলে বঞ্চিত হয়ে যেহেতু আছে অতএব এটা প্যাসিভ, আর যেহেতু এটা নন ফাইনাইট অতএব ভার্বের পাস্ট পার্টিসিপল শুধু। ডিপ্রাইভড অফ হিজ রাইটস। আবার দ্য ডিপ্রাইভ ম্যান, এটা একটা সরাসরি একটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। দি এবং যে কোনো আর্টিকেল এ এন দি এবং নাউনের মাঝখানে যেটা আসে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসাবে আমরা এখন দেখবো যে অ্যাক্টিভ না প্যাসিভ। সে নিজে বঞ্চিত করেছে না তাকে বঞ্চিত করা হয়েছে? সে বঞ্চিত হয়েছে বা তাকে করা হয়েছে, অতএব করার জায়গায় হওয়া চলে আসছে। ডিপ্রাইভ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত করা, বঞ্চিত হওয়া নয়। অতএব করার জায়গায় হওয়া চলে আসছে, অতএব এটা কি হচ্ছে? প্যাসিভ হচ্ছে, অতএব এটাও ডিপ্রাইভড হবে। তো আবার নাউনের পরে আবারও ডিপ্রাইভ আসছে, এটাও আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো অ্যাডজেক্টিভ হিসাবে। এবং এখানে আমরা আগে বলেছি যে নাউনের পরে বা প্রনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে যে বা যা যোগ করে নিতে হবে। অতএব আমরা বলবো যে বঞ্চিত খাবার এবং আশ্রয় থেকে সে বাড়ি ছেড়ে চলে গেল। তো মোটামুটি 90% এই দুইটা দিয়ে হয়ে যাবে। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। কিন্তু এখানে শেষ নয়, আপনাদের দেখা লাগবে, মাঝে মাঝে দেখতে হবে যে অর্থটা করতে যেতে বা করার জন্য যাওয়ার জন্য এরকম অর্থ আসছে কিনা। এরকম বাংলা অর্থ যদি আসে তাহলে কি করবেন? করতে যেতে, করার জন্য যাওয়ার জন্য ইত্যাদি যদি বাংলা অর্থ আসে তাহলে কি করবেন? টু প্লাস ভার্ব বসিয়ে দিবেন। টু প্লাস ভার্ব, টু ডু, টু গো, টু ইট। যেমন আমরা একটা বাক্য দেখি, আই টোল্ড হিম সেন্ড সাম মানি বাই সাম বুকস। আমি তাকে বলেছিলাম কিছু টাকা পাঠাতে, বাই সাম বুকস কিছু বই কেনার জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে টাকা পাঠাতে, আর পরেরটাতে বলছি যে কিছু বই কেনার জন্য। তাহলে করতে বা করার জন্য এরকম দুইটার ক্ষেত্রে আমরা কি করব? টু যোগ করব। তাহলে দুইটাই হবে টু সেন্ড আর টু বাই। আই টোল্ড হিম টু সেন্ড সাম মানি, আমি তাকে বলেছিলাম কিছু টাকা পাঠাতে, টু বাই সাম বুকস কিছু বই কেনার জন্য। ব্যতিক্রম হচ্ছে টু ছাড়াও মাঝে মধ্যে টু টু থাকলে সাধারণত বেস ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু মাঝে মধ্যে টু এর পরে কি হতে পারে? ভার্বের শেষে আইএনজি যোগ হতে পারে। কোন সময়? যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরকম আরো কতগুলো আছে, এগুলোর পরে টু এর পরে আইএনজি যোগ করতে হয়। যেমন
আমরা দেখি হি কেম হিয়ার উইথ এ ভিউ টু মিট মাই ফাদার, সে এখানে এসেছিল আমার বাবার সাথে সাক্ষাৎ করতে বা সাক্ষাৎ করার উদ্দেশ্যে। তাহলে এখানে উইথ এ ভিউ টু আছে, অতএব এখানে আনসারটা হবে মিটিং মাই ফাদার, উইথ এ ভিউ টু মিটিং মাই ফাদার, আমার বাবার সাথে সাক্ষাৎ করতে সে এখানে এসেছিল। তারপরে প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে এই ভার্বটাকে আমরা কি করব? আরেকটা হচ্ছে যদি স্টার্ট, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, মাইন্ড এই ধরনের কিছু ভার্ব আছে, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে আমরা কি করব? তো এই দুই ক্ষেত্রে আমরা কি করব? দুই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে দেব। তো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। যেমন ফর আর্ন মানি হি লেফট দ্য ভিলেজ, টাকা উপার্জন করার জন্য সে গ্রাম ছেড়ে চলে গেল। তাহলে কি হবে? এটা ফর একটা প্রিপজিশন আছে, অতএব আর্নটা আর্নিং হয়ে যাবে। ফর আর্নিং মোর মানি হি লেফট দ্য ভিলেজ। বাই ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে বাই প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তাহলে বাই ওয়ার্কিং হার্ড। বিকজ অফ বি স্মল হি ওয়াজ ইগনোরড, কি হবে? বিকজ অফ বিং স্মল, বিকজ অফ বিং স্মল হি ওয়াজ ইগনোরড, ছোট হওয়ার কারণে তাকে ইগনোর করা হয়েছিল, অগ্রাহ্য করা হয়েছিল, গুরুত্ব দেওয়া হয়নি। সর্বশেষ হচ্ছে স্টার্ট, স্টপ, ফিনিশ, অ্যাভয়েড, মাইন্ড এর পরে যদি ভার্ব আসে তাহলে কি করতে হয়? এটার পরে বললাম যেটা আমরা যে আইএনজি যোগ করতে হবে। যেমন হি স্টার্টেড উইপ, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো, তাহলে কি হবে? হি স্টার্টেড উইপিং। স্টপ রাইট, আমরা পরীক্ষার সময় দেখি স্যাররা বলেন যে লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো বলতে গিয়ে তারা কি বলেন? স্টপ রাইটিং বলেন। তো স্টপের পরে যে ভার্বটা আছে আইএনজি যোগ হবে। ইউ শুড অ্যাভয়েড মিক্স উইথ ব্যাড বয়েজ, তোমার উচিত খারাপ ছেলেদের সাথে মেলামেশা করাটা পরিহার করা। তাহলে ইউ শুড অ্যাভয়েড মিক্সিং উইথ, অ্যাভয়েড এর পরে মিক্স আছে, অতএব মিক্সের সাথে আইএনজি যোগ হবে, মিক্সিং উইথ ব্যাড বয়েজ। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, আপনারা এগুলো বিস্তারিত পেয়ে যাবেন ইংলিশ উইজার্ড গ্রামারের ইউনিট ডি লেসন 1.5 এর মধ্যে। তো এই হলো মোটামুটি আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। তো এখানে আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সংক্ষেপে এই চ্যাপ্টারের উপরে রাইট ফর্ম অফ ভার্ব এর উপরে আমরা একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বিসিএস এর সিলেবাসে যেটাতে আপনাদের কারেকশন অধ্যায়ে টেন্স, ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই তিনটা টপিক এখানে কভার করার চেষ্টা করব আমরা একসাথে। তো ভিডিওটা একটু লম্বা হবে, তারপরে বেশি লম্বা যাতে না হয় সেজন্য আমরা কিছু জিনিস স্কিপ করে যাব, আপনারা বইয়ের মধ্যে পড়ে নেবেন। আর যাদের প্যাকেজ করা আছে লাইভ এমসিকিউ ইংলিশ উইজার্ডের ভিডিও সেকশনে বিস্তারিত ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আমরা ফিরে আসি আমাদের ফেন্স হাউসে। ফেন্স হাউসে আমরা একজনের কাজ শেষ, নন ফাইনাইট ভার্বের কাজ শেষ। এবার আমরা ফাইনাইট নিয়ে কাজ করব। ফাইনাইট ভার্ব মানে কি? টেন্স অনুযায়ী ভার্ব। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের টিনের ঘরে যাওয়া লাগবে, টেন্স হাউসে। টেন্স হাউসে আসলাম। টেন্স হাউসে এসে আমরা চলুন ঘরে ঢুকি, ঘরে ঢুকে দেখি এরা কি করছে। এরা টিভি দেখছে। টেন্স হাউসের ভিতরে লোকজন টিভি দেখছে। কোন চ্যানেল টিভি দেখছে তারা? টিভি চ্যানেলটা হচ্ছে, মনে আছে আপনাদের অবশ্যই, বিএনপি টিভি। আমরা রাইট ফর্ম অফ ভার্বের টাচটোন হিসেবে আমরা সেট করেছিলাম বিএনপি টিভি, ব্যাকগ্রাউন্ড, নাম্বার, পারসন, টেন্স এবং ভয়েস। তো এগুলা আনি আমরা ওয়ান বাই ওয়ান। ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে সাবজেক্টের নাম্বার, পারসন, এরপরে হচ্ছে ভার্বের টেন্স এবং ভার্বের ভয়েস, এগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে বাক্যের প্রেক্ষাপট। বাক্যের প্রেক্ষাপটটা যদি অতীতের হয়ে থাকে, সামগ্রিক প্রেক্ষাপট যদি অতীতের হয় তাহলে মনে রাখবেন এটা পরে যেটা আসবে টেন্স, ওইটা কখনোই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হতে পারবে না। যেমন সে বলেছিল সে স্কুলে যায়, এটাকে কখনোই সেই স্কুলে যায় এটার পরিবর্তে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে পারবেন না, যদিও বাংলায় সেই স্কুলে যায় আছে। ঠিক একইভাবে সে বলেছিল সেই স্কুলে যাবে, সেই স্কুলে যাবে বাংলায় শুনলে এটাকে ফিউচার ইনডিফিনিট মনে হয়, কিন্তু আপনি এটা কখনোই ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করতে পারবেন না। সেই স্কুলে যায় ইংরেজি হবে কি? সেই স্কুলে যায় ইংরেজি হবে হি ওয়েন্ট টু স্কুল। সেই স্কুলে যায় বাংলায় কিন্তু প্রেজেন্ট, কিন্তু ইংলিশে ব্যবহার করা লাগবে ওয়েন্ট, কারণ প্রেক্ষাপটটা হচ্ছে অতীতে। সেই স্কুলে যাবে, উইল ব্যবহার করতে পারবে না, এই জায়গায় ব্যবহার করা লাগবে উড। হি উড গো টু স্কুল। তাহলে স্কুলে গিয়েছিল ইংরেজি কি হবে? স্কুলে গিয়েছিল হি হ্যাড গন টু স্কুল, আরো অতীতে যাওয়া লাগবে। যেহেতু বর্তমানটাকে আমরা অতীতে ব্যবহার করছি, বাংলা যেটা বর্তমান ইংরেজিতে অতীত, তাহলে যেটা বাংলা যেটা অতীত সেটা কি হবে ইংরেজিতে? অতীতের অতীত, পাস্ট পারফেক্ট ব্যবহার করা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে
এএসইসি মনে আছে আপনাদের নিশ্চয়ই, অ্যাডভার্ব অফ টাইম, কনজাংশন এবং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। অ্যাডভার্ব অফ টাইম যেমন ইয়েস্টারডে, গতকাল, এটা থাকলে অবশ্যই টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। নাও, এখন, মানে বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট, এইমাত্র, এইমাত্র, জাস্ট। তো এইমাত্র হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, নিকটবর্তী অতীত বোঝাবে। সিন্স থেকে, পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝালে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হয়তো প্রেজেন্ট হতে পারে অথবা পাস্ট হতে পারে, পূর্ব থেকে শুরু হয়ে চলছে, এই হিসাবে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো এগুলো বিস্তারিত আপনারা ইউনিট ডি লেসন 1.3 তে পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবেন যে এই শব্দগুলা থাকলে যে, নাও থাকলে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এরকম না, জাস্ট থাকলে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এরকম না। কিন্তু এগুলা কোন সময় টেন্সটাকে নির্ধারণ করবে, কোন সময় করবে না, কোন সময় ভিন্নার্থে ব্যবহৃত হবে, এই সমস্ত বিস্তারিত বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এরপরে কোনো কোনো কনজাংশনের কারণে টেন্সটা পরিবর্তন হয়ে যায়। যেমন আফটার যদি থাকে, আফটারের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। বিফোরের পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট। এজ ইফ যদি থাকে, এজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তো এইভাবে অনেক রুল আছে, বিস্তারিত ইউনিট ডি লেসন 1.4 এ আছে। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যটা ইন্টারোগেটিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি কিনা, এরকম হলে বাক্যের স্ট্রাকচারটা কিরকম হয়। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, অপটেটিভ সেন্টেন্স হলে মেয়েটা সাবজেক্টের আগে আসে। এইরকম যে নিয়মগুলো আছে এগুলো আপনারা বিস্তারিত ইউনিট ডি লেসন 1.7 এ পাবেন। তারপরে আমরা এখন যাই সাবজেক্টের নাম্বার পার্সন। সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটাকে শুদ্ধ করে বসাতে হয়, এটাকে কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নাম্বার পার্সনের উপর ভিত্তি করে 5 ধরনের ভার্বের মধ্যে পরিবর্তন আসে। একটা হচ্ছে ভার্বের শেষে এস বা এস যোগ হবে কিনা, যেমন ডু হবে না ডাজ হবে, গ হবে না গোজ হবে, ইট হবে না ইটস হবে। আগে সাবজেক্টের নাম্বার পার্সন আপনাকে আগে নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে এম ইজ আর। এম ইজ আর একটার জায়গায় আরেকটা হতে পারে নাম্বার পার্সন পরিবর্তনের কারণে। হ্যাভ হ্যাজ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, না নতুবা হ্যাভ হবে। তো এগুলো টেন্স অনুযায়ী আগে কোনটা অক্সিলারি আগে বসবে এটা আগে নির্ণয় করবেন, তারপরে নাম্বার পার্সন অনুযায়ী এগুলোর মধ্যে পরিবর্তন আসবে কিনা চিন্তা করবেন। ওয়াজ ওয়ার, এরপর হচ্ছে শেল উইল, ফিউচারের মধ্যে শেল উইল। তো বিস্তারিত আপনারা ইউনিট ডি লেসন 1.4 এ ম্যাজিক্যাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পেয়ে যাবেন। ম্যাজিক্যাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আপনারা দেখবেন যে অনেক সুন্দর করে জাদুর সাহায্যে এই জিনিসগুলো করা হয়েছে। তারপরে আসেন এখন আমাদের মূল কাজ, যেটা হচ্ছে ভার্বের টেন্স। ভার্বের টেন্স আমরা দুইভাবে চিন্তা করতে হবে। একটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাচ্ছে কিনা। ওই যে স্ট্রাকচার অনুযায়ী বসাচ্ছি, বসানোর আগে তো আগে নির্ণয় করতে হবে যে এটা কোনটা কোন টেন্সে ব্যবহৃত, কোন ভার্বটা কোন টেন্সে আমি বসাবো, এটা তো আগে নির্ণয় করা লাগবে। তো এটা নির্ণয় করতে হলে আগে আমার অর্থটা বোঝা লাগবে, কোন সময়টাকে এটা ইন্ডিকেট করছে। তো অর্থ বোঝার জন্য আমরা যদি এমনিতে গতানুগতিক গ্রামারের মধ্যে যেরকম অর্থগুলা দেওয়া আছে, এরকম হলে এরকম অর্থ হলে এরকম টেন্স হয়, এরকম অর্থ হলে এরকম টেন্স হয়, আমরা কিন্তু ওইভাবে ফলো করিনি। আপনারা যাতে খুব সহজে টেন্সগুলা নির্ণয় করতে পারেন, এজন্য আমরা বাংলার অর্থের সাথে মিল রেখে ইংরেজি টেন্সগুলোকে ভাগ করেছি। শুধু বাংলা না, ইংরেজিতে একটা যে সেন্সের একটা বিষয় আছে, যে কোন টেন্স দিয়ে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূলত কিন্তু এটা পাস্ট, মূলত এটা হচ্ছে নিয়ার পাস্ট, নিকটবর্তী অতীত বোঝায়, কিন্তু এটার নাম প্রেজেন্ট পারফেক্ট। কেন? তার স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের মতো। তো স্ট্রাকচারটা প্রেজেন্টের হলেও অর্থগতভাবে এটা কিন্তু প্রেজেন্ট না, অর্থগতভাবে এটা কিন্তু পাস্ট বোঝাচ্ছে। তো কখন আপনি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবেন, কখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবেন, আবার কখন আপনি পাস্ট পারফেক্টটাই ব্যবহার করবেন, এগুলো কিন্তু অনেক ঝামেলা আছে। তো এই ঝামেলাগুলো বোঝার জন্য আমরা মিনিং গুলাকে বাংলার আলোকে আমরা ভাগ করেছি। তো চলুন আমরা প্রথমে স্ট্রাকচার গুলো দেখে নিই। স্ট্রাকচার গুলো এরকম মাইন্ড ফেলেইসের সাহায্যে আমরা মনে রাখার চেষ্টা করি। প্রথমে আপনারা দেখেন সৌদি কিং। কিং কন্টিনিউয়াস আমরা নাম দিলাম, কারণ সৌদি কিং কিন্তু এখনো জীবিত, চলমান। কিং কন্টিনিউয়াস নাম দিলাম। কুইন পারফেক্ট। কুইন পারফেক্ট ব্রিটেনের রানী এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, উনি কিন্তু এখন আর নাই। পারফেক্ট মানে হচ্ছে শেষ, পারফেক্ট মানে শেষ। তো কুইন এলিজাবেথ হচ্ছে শেষ, পারফেক্ট। এরপর হচ্ছে সিম্পল ফার্মার, বাংলাদেশের কৃষক। এই ছবিগুলা দেখেন, ছবিগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখেন। সৌদি কিং এর মাথায় কি আছে? একটা বেরি আছে, এটা কি এই যে কালো একটা বেরি মাথায় পেছানো আছে। এরপরে গায়ে আছে লং রব, একটা লম্বা একটা পোশাক।
বহিরাচ্ছাদন, রব মানে বহিরাচ্ছাদন, বাহিরের যে পোশাক যেটা। এরপর হচ্ছে কুইনের মধ্যে কি আছে, মাথায় আছে হ্যাট আর গায়ে আছে কি কোট। আর এই দেখেন বাংলার কৃষক, তার মাথায়ও কিছু নাই, গায়েও কোনো রব নাই, হ্যাঁ, আলাদা সিম্পল ফার্মার। তো এগুলোর আলোকে আপনি এই ছবিগুলো যদি মনে রাখেন, দেখবেন আর কখনোই আপনার টেন্সের স্ট্রাকচার নিয়ে ভুল হবে না। কিং কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি, মাথায় আছে বেরি, বেরি থেকে আপনি মনে করবেন বেরি থেকে বি ভার্ব চলে আসবে, বি ভার্ব। তারপরে হচ্ছে লং রব, সবচেয়ে লম্বা ফর্ম ভার্বের কোনটা, ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, এটার মধ্যে সবচেয়ে লম্বা ফর্ম হচ্ছে ডুইং, অথবা ডুইংটা ব্যবহার করবেন, বি এবং ডুইং। তারপর হচ্ছে কুইন, কুইনের মাথায় আছে কি হেড, হেড থেকে মনে রাখবেন, হেডটা মনে রাখলে হ্যাভ চলে আসবে। মিডিয়াম রব, মাঝারি মাপের একটা কোট আছে তারপর, তো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং এগুলোর মধ্যে ডানটা হচ্ছে মাঝারি, তো ডানটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো হ্যাভ ভার্ব এবং ডান। তারপর হচ্ছে বাংলার কৃষক, সিম্পল, তার মাথায় কিছু নাই, বেরিও নাই, হেটও নাই, তো বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো বসবে না। তবে মাঝে মধ্যে রোদ বৃষ্টি থাকলে কৃষকের মাথায় কি থাকে, ছাতা থাকে, তো ছাতা থেকে এসটা নিয়ে আসেন, ছাতার এস। অতএব ডু এবং ডাজ আপনি সিম্পল সেন্টেন্সের মধ্যে বসাবেন, আর যদি পাস্ট হয় তাহলে ডিড বসাবেন, আর যদি এটা ফিউচার হয় তাহলে শেল উইলের পরে জাস্ট ডুটা বসাবেন। এই তো হয়ে গেল আপনার স্ট্রাকচার। তো বিস্তারিত দেখেন, সিম্পল সেন্টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম হবে, ডু বা ডাজ হবে, গো গোজ হবে, এরকম হবে। এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম হবে, ফিউচার ইনডিফিনিট হলে সাবজেক্টের পরে শেল বা উইল বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম, যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক। হয়ে গেল ইনডিফিনিট তিনটা শেষ। তারপরে আসেন কন্টিনিউয়াস টেন্স। সৌদি বাদশার মাথা কি আছে, বেরিয়ে আছে, গায়ে আছে লং রব, আইএনজি। তাহলে এখানে দেখেন বি ভার্ব সমান এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শেল বি, উইল বি। প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর বসবে, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার বসবে, ফিউচার কন্টিনিউয়াস হলে শেল বি বা উইল বি বসবে। তো মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, সবগুলাতেই সমান, এটাতে কোনো চেঞ্জ নাই। তাহলে দেখেন এই 1 মিনিটও লাগে না, কিন্তু সবগুলা স্ট্রাকচার কিন্তু শিখে ফেলা যায় এবং খুব সহজে মনে রাখা যায়। অনেকেই আছেন, আমি দেখেছি অনেক অনেক স্টুডেন্ট, একটা দুইটা না, অনেক স্টুডেন্টের মধ্যে সমস্যা আছে, আপনাদের অনেকের মধ্যে হয়তো সমস্যা আছে। যেমন the man walking along the street is an engineer. The man walking along the street, এটা কোন টেন্স, এটা বললে অনেকেই বলবেন যে কন্টিনিউয়াস টেন্স, the man walking। তো আপনি চিন্তা করেন নাই যে এখানে এম ইজ আর কিছুই নাই, এম ইজ আর কিছু নাই, শুধু ভার্বের শেষে আইএনজি আছে। ওটা অনেকেই এরকম ভুল করেন, সাবজেক্টের পরে একটা ইডি লাগানো ভার্ব আছে, এটা দেখেই মনে করেন যে পারফেক্ট টেন্স, মনে হয় পাস্ট পার্টিসিপল চলে আসছে। এখানে যে হ্যাভ বা হ্যাজ নাই, এটা তো চিন্তা করলেন না। তো এগুলো চিন্তা করা লাগবে, এবং একটা কাউন্টিং মেথড এখানে প্রয়োগ করবেন, যে কন্টিনিউয়াস টেন্স হলে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ভার্বের শেষে আইএনজি। সৌদি বাদশার দুইটা বৈশিষ্ট্য, মাথায় আছে বেরি, গায়ে আছে লম্বা ফর্ম। এরপর হচ্ছে কুইন পারফেক্ট, কুইন পারফেক্ট হলে দুইটা জিনিস আছে তার মাথায়, একটা হেড, মাথায় একটা হেড, আর গায়ে আছে কোট, দুইটা জিনিস। অতএব হ্যাভ ভার্ব দেওয়া লাগবে, এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া লাগবে। হ্যাভ ভার্বটা শুধু চেঞ্জ হবে, পাস্ট পার্টিসিপল তো আর চেঞ্জ হবে না। হ্যাভ ভার্বটা প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ, পাস্ট হলে হেড, ফিউচার হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন 1 মিনিটে কিন্তু, মোটামুটি 1-2 মিনিটে কিন্তু টেন্সের স্ট্রাকচার সবগুলো শিখে ফেলা যায়। এখন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসে দেখেন সৌদি কিং এর পেছনে কে ছিল, যে সৌদি বর্তমানে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, এটার পেছনে আছে কিন্তু ব্রিটিশ রাজতন্ত্র। ব্রিটিশ রাজতন্ত্রের, হ্যাঁ, ছত্রছায়ায় এই সৌদি রাজতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই দেখেন সৌদি কিং এর পেছনে কিন্তু, হ্যাঁ, সৌদি কিং এর পেছনে ওই যে রানীর হেডটা দেখা যাচ্ছে। অর্থাৎ বি ভার্বের আগে হ্যাভ ভার্ব দেওয়া লাগবে, হ্যাভ ভার্বের পরে আসবে বি ভার্ব, এরপরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে হ্যাভ ভার্বটা আগের মতো পারফেক্ট টেন্সের মতো, প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ, পাস্ট হলে হেড, ফিউচার হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এরপরে যেহেতু হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এই হিসাবে বিটাকে আমরা বিন বানিয়ে দেব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে ভার্বের শেষে আইএনজি। এই মোটামুটি স্ট্রাকচার শেষ হয়ে গেল। আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাড বিন ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং, এরকম তিনটা টেন্সের স্ট্রাকচার, আমরা তিনটা বাক্য যদি মুখস্থ করি, এগুলোকে আমরা ফর্মুলার মতো ব্যবহার করতে পারি অন্যান্য বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে। তো এবার আসি আমরা মিনিং অনুযায়ী আমাদের টেন্স গুলা কত প্রকার। বাংলা অর্থ অনুযায়ী টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছি। এই যে আমরা টেন্স হাউসে আসলাম, টেন্স হাউসে এসে আমরা দেখলাম যে একটা ফাইল ক্যাবিনেট রাখা, এটাতে ড্রয়ার কয়টা আছে গুনেন তো একটু, 4টা। তো 4টা ড্রয়ারের মধ্যে কি কি আছে? 1 নম্বর হচ্ছে চলমান,
2 নম্বর হচ্ছে শেষ বা যা পূর্বে ঘটেছে, 3 নম্বর হচ্ছে যা ভবিষ্যতে ঘটবে, আর 4 নম্বর হচ্ছে কোনো নির্দিষ্ট টাইম নেই বা সচরাচর যে কাজগুলো। তো এখানে আমরা বিস্তারিত সবকিছু আলোচনা করব না, আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনাদের ধৈর্যচ্যুতি আমি ঘটাতে চাই না। আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে আমরা দেখি, আমরা পরবর্তীতে যদি সম্ভব হয় এটা নিয়ে একটা টেন্সের উপরে একটা আলাদা একটা ভিডিও দিব, যাদের উইকনেস আছে ইংরেজির মধ্যে, টেন্স আসলে খুবই দরকার তাদের জন্য। তো টেন্সের উপরে একটা ভিডিও আমরা দেখে দিতে পারি কিনা, আর এখানে বিস্তারিত আলোচনা করবো। দেখি আমরা জাস্ট শুধু শেষ বা যা পূর্বে ঘটেছে এটা কয় প্রকার। শেষ বা যা পূর্বে ঘটেছে এইটাতে আমরা ড্রয়ারটা খুললে আমরা দেখলাম 3টা ফোল্ডার আছে, ফাইল ফোল্ডার। কি কি আছে সেগুলা? নিকটবর্তী অতীত যার ফলাফল এখনো বিদ্যমান, এরকম হলে এখানে কি বসাতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। সাধারণ বা দূরবর্তী অতীত, সাধারণভাবে অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল, অথবা অতীতের ইতিহাস, যে কোনো রাজা বাদশার কাহিনী, শিয়াল পণ্ডিতের কাহিনী, এই ধরনের কাহিনী এগুলো থাকলে, এই ধরনের যে কোনো ঘটনার, অতীতের ঘটনার বর্ণনা থাকলে, ঐতিহাসিক ঘটনার বর্ণনা থাকলে, এগুলো সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে অতীতের অতীত, অতীতে একটা কাজ ঘটেছিল, এটার আগে আরেকটা ঘটেছিল, এরকম যদি হয় তাহলে সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। তো এইভাবে যদি আপনি মনে রাখেন, নিকটবর্তী অতীত কোনো কিছু দেখলেই আপনি বসিয়ে দিতে পারেন প্রেজেন্ট পারফেক্ট, আর দূরবর্তী অতীত বা সাধারণভাবে অতীতের সময় উল্লেখ করা যদি থাকে তাহলে আপনি বসাবেন পাস্ট ইনডেফিনিট, আর অতীতের একটা কাজের আগে আরেকটা কাজ সংঘটিত হয়েছিল সেই জায়গায় আপনি বসাবেন পাস্ট পারফেক্ট। তারপরে ফিরে আসলাম আবার টেন্স হাউসে। তো টেন্সের কাজ করলে শুধু হবে না, টেন্সের পাশাপাশি দেখা লাগবে কি? ভয়েসটা দেখা লাগবে। তো চলুন আমরা ভয়েস হাউসে চলে যাই। যদি টেন্স রিলেট, আগে আমরা ভয়েস নিয়ে একবার কাজ করেছি, ওইটা ছিল টেন্স ছাড়া। এখন টেন্স সহ ভয়েস। টেন্স সহ ভয়েস হলে আমরা আসলাম আগের মতো, এখানে দুইজন মানুষ আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ, মনে আছে আপনাদের অবশ্যই। তো অ্যাক্টিভ ভয়েস হলে কোনো চিন্তা করা লাগবে না ভয়েস নিয়ে। সাবজেক্টটা যদি নিজে কাজ করে তাহলে টেন্স অনুযায়ী হবে, কোনো চিন্তা করা লাগবে না। আর যদি দেখা যায় যে প্যাসিভ ভয়েস হয়, তাহলে অক্সিলারি ভার্ব যেগুলো টেন্স অনুযায়ী আসে, এগুলো আপনি কোনো কিছু করতে পারবেন না। এম ইজ আর আছে, এটা বসানো লাগবে। হ্যাভ হেজ আছে, বসানো লাগবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো আছে, এগুলা যেভাবে আছে সেভাবেই বসাবেন, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনার চিন্তা হচ্ছে মূল ভার্বটাকে নিয়ে। মূল ভার্বটাকে আপনি সব সময় কি করবেন? পাস্ট পার্টিসিপলে দিবেন, তাহলে সবগুলো তো একই রকম হয়ে গেল। সব টেন্সে একই রকম। টেন্স নির্ণয় করবেন কিভাবে? তো টেন্স নির্ণয় করার জন্য কি করবেন? মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল বসে তার ঠিক আগে অতিরিক্ত একটা বিভার্ব বসাবেন। অতিরিক্ত বিভার্বটা কিভাবে বসবে? ওই অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা যেভাবে বসার কথা ছিল ঠিক সেই রকম করে বিভার্বটা বসাবেন। যেমন অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট এগুলোতে প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে আসে, তাহলে প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর আসবে, পাস্ট হলে ওয়াজ ওয়্যার আসবে। আর ফিউচার হলে বেস ফর্ম, শ্যাল উইল এর পরে সবসময় বেস ফর্ম বসে, হতে বিটা নিজে আসবে। এইভাবে অ্যাক্টিভ, এইভাবে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের শেষে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। অতএব এখানে বির সাথে আইএনজি যোগ করে বসাবে। পারফেক্ট টেন্সে মূল ভার্বটা কিভাবে বসে? পাস্ট পার্টিসিপল, এখানে বি ভার্বটার পাস্ট পার্টিসিপল বিন বসাবে, তো হয়ে গেল। আর পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় না। ব্যবহৃত হলে আরো একটা বিং যোগ করবে, আর একটা বিং যোগ করে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাধারণত এটা ব্যবহৃত হয় না। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আর অতিরিক্ত একটা বিভার্ব, এই দুইটা কাজ করলেই আমাদের প্যাসিভ ভয়েসের কাজ শেষ। যেমন আই ওয়াজ হেল্পড, এটা কোন টেন্স? টেন্স নির্ণয় করবেন কিভাবে? টেন্স নির্ণয় করার জন্য মূল ভার্বটাকে বাদ দিয়ে দিবেন। মনে করুন মূল ভার্বটা নাই, তাহলে আই ওয়াজ, ওয়াজটা এখানে মূল ভার্ব ধরেন, কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। আই এম বিং হেল্পড, আমাকে সাহায্য করা হচ্ছে, হেল্পটাকে বাদ দিয়ে দেন, এম আছে, এরপরে ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটা এক্সারসাইজ করে আমরা বিদায় নিব। এখানে আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা ফাইনাইট না নন ফাইনাইট নির্ণয় করব। ফাইনাইট না হয়ে যদি নন ফাইনাইট হয় তাহলে আমরা কই চলে যাব? ভয়েস হাউসে চলে যাব। আর যদি ফাইনাইট হয় তাহলে আমরা টেন্স হাউসে আসব। টেন্স হাউসের কাজ শেষ করে এরপরে আমরা ভয়েস হাউসে যাব, স্টেপ বাই স্টেপ কাজ করব। তো দেখেন, একটু ভিডিওটা একটু পজ দিয়ে আপনারা দেখেন যে এটা কতটুকু করতে পারেন। তো চলুন শুরু করি। আমরা দেখি এখন, লুজ দ্য মানি, জন সাসপেক্টেড বেন অফ স্টিল ইট, as Ben was someone
arrest several times by the police. Lose the money bag, money bagটা হারিয়ে, lose the money bag, মানি ব্যাগটা হারিয়ে জন সন্দেহ করলো বেনকে যে বেন তার মানি ব্যাগটা চুরি করেছে। তাহলে এখানে যেহেতু লুজের আগে কোনো সাবজেক্ট অবজেক্ট কিছুই নাই, অতএব এটা নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট হলে আমরা কি করব, যে একার যোগ আছে, হারানো, হারিয়ে, জাস্ট একার যোগ হয়েছে, আইএনজি যোগ করে দিব, একটা চিন্তা। দ্বিতীয় চিন্তা হচ্ছে যে অ্যাক্টিভ না প্যাসিভ আমরা যদি দেখি, তো সেই জন নিজে টাকা হারিয়েছে, তো টাকা হারিয়েছে অতএব অ্যাক্টিভ, অতএব আইএনজি যোগ করব। তাহলে লুজিং দা মানি ব্যাগ, জন সাসপেক্টেড বেন, জন সন্দেহ করলো বেনকে অফ স্টিল ইট, মানে মানি ব্যাগটা সেই চুরি করেছে। অফ আছে প্রিপজিশন, অফ এর পরে কি হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তাহলে অফ স্টিলিং ইট, এটা চুরি করার ব্যাপারে তাকে সন্দেহ করলো। এজ বেন ওয়াজ সামওয়ান, কেন তাকে সন্দেহ করলো, কারণ বেন হচ্ছে এমন একজন ব্যক্তি, arrest several times by the police, অ্যারেস্ট এটা কি ওয়াজ অ্যারেস্টেড দিবেন, পারবেন না, কারণ বেন ওয়াজ আগে একবার চলে আসছে, বেন ওয়াজ সামওয়ান, বেন ওয়াজ সামওয়ান, আর সামওয়ানটা হচ্ছে বেনের একটা প্রেডিকেট বা একটা কমপ্লিমেন্ট, অতএব সামওয়ানটাকে আপনি অ্যারেস্টের সাবজেক্ট হিসেবে ধরতে পারবেন না। তাহলে কি করা যায়, অ্যারেস্টটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে বসাবো। তো নন ফাইনাইট হলে আমরা দেখবো অ্যাক্টিভ না প্যাসিভ, সে অ্যারেস্ট করেছিল, বেন অ্যারেস্ট করেছিল, না তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে অ্যারেস্ট করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, অতএব এটা প্যাসিভ, অতএব অ্যারেস্টেড হবে। প্যাসিভ হলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্বে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে অ্যারেস্টেড সেভারাল টাইমস, বেনকে সে সন্দেহ করেছিল এজন্য যে বেন এমন একজন ব্যক্তি যাকে পুলিশ অনেকবার অ্যারেস্ট করেছিল। তারপরে আসেন, সো বেন বিট মার্সিলেসলি লাস্ট নাইট, এই জন্য সন্দেহ করে সে কি করলো, জন বেনকে প্রচুর প্রহার করলো। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বেন আছে, বেন কি প্রহার করেছিল, না মার খেয়েছিল, মার খেয়েছিল, প্রহার করেনি, অতএব প্যাসিভ। এবং এখানে আর কোনো ভার্ব নাই, অতএব এটাই ফাইনাইট ভার্ব হবে। তাহলে ফাইনাইট ভার্ব হবে লাস্ট নাইট, গত রাতে, সময় উল্লেখ করা আছে অতীতের, অতএব এটা কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে ফাইনাইট হলো টেন্স অনুযায়ী আমরা এটা পেয়ে গেলাম, টেন্স অনুযায়ী পাস্ট ইনডেফিনিট, এবং ভয়েস অনুযায়ী আমরা এটা পেয়ে গেলাম যেটা প্যাসিভ হবে। তাহলে ফার্স্ট ইনডেফিনিটে প্যাসিভ হলে কি করা লাগবে, ওয়াজ যোগ করা লাগবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে বেন ওয়াজ বিটেন মার্সিলেসলি লাস্ট নাইট। হি সিক মার্সি বাট ফরগিভ, হি সিক মার্সি, যে বেন কি করলো, দয়া করো বাবা, আমাকে দয়া করো, আমাকে ছেড়ে দাও, আর চুরি করবো না, এরকম বললো। তো হি সিক মার্সি, এটা কোন কালে, ঘটনার প্রবাহটা হচ্ছে অতীতের, অতএব এটা প্রেক্ষাপটটা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অতীতের, অতএব এখানে কোনো কিছু না থাকলেও আমরা এটাকে অতীতেই বসাবো। তাহলে হি সট, সিকের পাস্ট ফর্ম হচ্ছে কি সট, SOUGHT, সট। হি সট মার্সি, সে অনুকম্পা প্রার্থনা করলো, বাট ফরগিভ, ফরগিভ অর্থ কি ক্ষমা করা, কিন্তু ফরগিভ কিন্তু বলা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষমা করা হয়নি তাকে। ফরগিভ অর্থ ক্ষমা করা, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, তাহলে কি প্যাসিভ। তাহলে প্যাসিভ পেলাম, এবং এটা আবারও কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এবং এটা এখানে একটা নট যোগ করা লাগবে, বাট ওয়াজ নট ফরগিভেন। হি সট মার্সি বাট ওয়াজ নট ফরগিভেন, সে অনুকম্পা প্রার্থনা করলো কিন্তু তাকে ক্ষমা করা হলো না। বি আনকেপেবল অফ বেয়ারিং দ্য সিভিয়ার টর্চার, বেন ফাইনালি ব্রিথ হিজ লাস্ট, এই যে তাকে মারাত্মক নির্যাতন করা হলো, এটা সহ্য করতে অক্ষম হয়ে বেন অবশেষে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তো বি আনকেপেবল, আনকেপেবল অক্ষম, আনকেপেবল বা ইনকেপেবল দুইটাই ব্যবহার করা যায়। অক্ষম হয়ে, ইনকেপেবল বা আনকেপেবল হয়ে, অফ বেয়ার দ্য সিভিয়ার টর্চার, মারাত্মক নির্যাতন সহ্য করতে না পেরে। তাহলে এখানে কি হবে, বিটা নন ফাইনাইট হবে, বেয়ারটাও নন ফাইনাইট হবে, তাহলে দুইটাই অ্যাক্টিভ, তাহলে দুইটার সাথে কি যোগ হবে, আইএনজি যোগ হবে, বির সাথে আইএনজি যোগ হবে, বিং আনকেপেবল অফ, যেহেতু প্রিপজিশন আছে, অফ এর পরে কি হবে, ভার্বের শেষে আইএনজি যোগ হবে, প্রিপজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তাহলে অফ বেয়ারিং দ্য সিভিয়ার টর্চার, বেন ফাইনালি ব্রিথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এটা কোন প্রেক্ষাপটটা, অতীত, অতএব ব্রিথটা কি হয়ে যাবে, ব্রিথড। এখন কথা হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, এটা থাকলে কোন টেন্স হয়, সম্প্রতি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তবে মনে রাখবেন যে এটা পাস্ট ইনডেফিনিট, এটা অতীতের প্রেক্ষাপটে কিন্তু রিসেন্টলি মাঝে মধ্যে ব্যবহার করা যায়, এরকম ব্যবহার কিন্তু আছে,
কিন্তু আমরা ট্র্যাডিশনাল ইংলিশ হিসাবে চিন্তা করব, রিসেন্টলি যেহেতু উল্লেখ করে দিয়েছি, অথবা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড হবে না হ্যাজ অ্যারেস্টেড হবে, নাম্বার পার্সনের কাজটা হয়ে গেছে। নাম্বার পার্সন দ্য পুলিশ এটা সবসময় প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়, অথবা এখানে হ্যাভ অ্যারেস্টেড হবে, হ্যাজ অ্যারেস্টেড হবে না। অ্যাকিউজ হিম অফ কিলিং বেন, বেনকে হত্যা করার অভিযোগে, অভিযুক্ত করে পুলিশ অভিযুক্ত করেছিল জনকে। তাহলে অ্যাকিউজের সাবজেক্ট কিন্তু পুলিশ হতে পারবে না, কারণ পুলিশের সাথে কিন্তু অ্যারেস্ট আরেকটা টেন্স অনুযায়ী ভার্ব চলে আসছে, অথবা এটাও নন ফাইনাইট হবে। একটা সাবজেক্ট দিয়ে একটার বেশি টেন্স অনুযায়ী ভার্ব ফাইনাইট ভার্ব হতে পারবে না। অতএব অ্যাকিউজের শেষে আমরা কি করব, আইএনজি যোগ করে দেব। পুলিশ যেহেতু করেছিল অতএব অ্যাক্টিভ, অতএব অ্যাকিউজিং হিম অফ কিলিং বেন। তো এইভাবে আপনারা মাথায় পিকচারটা রাখবেন, প্রথমে ফাইনাইট না নন ফাইনাইট নির্ণয় করবেন, টেন্সের কাজগুলো করবেন, এরপরে ভয়েস অ্যাক্টিভ না প্যাসিভ এটা দেখবেন, দেখে এরপরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন যে কোনটা হবে। তো এইভাবে যদি কাজ করেন আশা করি আর ভুল হবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সঠিক অ্যান্সার। তো সেলফ ইভালুয়েশন যেটা বলেছিলাম, আমাদের বইয়ের মধ্যে একটা এই যে এরকম কাজ একটা করে দেওয়া আছে, বইয়ের মধ্যে একটা দেখবেন আপনারা একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টগুলো আপনারা কিছুদিন কাজে লাগিয়ে একটু কাজ করবেন, যে নাম্বার পার্সন ঠিক করা, ব্যাকগ্রাউন্ড, টেন্স কোনটা হবে, ভয়েস কোনটা হবে, যেমন টেবিল আকারে দেওয়া আছে, টেবিল অনুযায়ী আপনারা যদি কিছুদিন কাজ করেন দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের উপরে আপনি একজন দক্ষ মাস্টার হয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ অল।